হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে তাহলে ক্লাস 12 অ্যান্ড রিপিটার্স এর জন্য যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে অ্যামিনস অ্যান্ড অ্যামিনের মধ্যে আমাদের যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে অ্যামিনের কেমিক্যাল রিঅ্যাকশন গুলো সম্পর্কে পড়া আমাদের বাকি আছে। আর একটা পার্ট বাকি আছে, আমরা এই চ্যাপ্টারের শুরুতেই বলেছিলাম এখানে অ্যামিন সম্পর্কে পড়বো আর ডায়াজোনিয়াম সল্ট সম্পর্কে পড়বো। তাহলে আজকে আমরা তোমাদের অ্যামিনের কেমিক্যাল রিঅ্যাকশন পার্টটা কমপ্লিট করার চেষ্টা করব। চলো দেখে নিই আমাদের রিঅ্যাকশন পার্টে কি কি আছে। এই হচ্ছে আমাদের সেই রিঅ্যাকশন পার্ট। সবাই তোমাদের একটু এনসিইআরটি বইটা অবশ্যই খুলে নেবে। যেখানে দেখো কেমিক্যাল রিঅ্যাকশন, এখানের মধ্যে আমাদের কি কি পড়তে হবে একটু দেখো, এবং কিভাবে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হয়, অ্যামিন কার কার সাথে রিঅ্যাক্ট করতে পারে, সেই বিষয়গুলো আজকে আমরা এই পার্ট থেকে জানতে পারবো। ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম। অবশ্যই নাইট্রোজেন আর হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স রয়েছে। এছাড়া হাইড্রোজেনে আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনের মধ্যে, হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার, এটার বিষয়তেও যে প্রেজেন্স আছে সেটা নিয়েও ডিফারেন্স রয়েছে। তাহলে ডিফারেন্স ইন ইলেকট্রোনেগেটিভিটি বিটুইন নাইট্রোজেন and hydrogen atom and the presence of unshared pair of electron over the nitrogen atom makes the amine reactive. এই কারণে কি হয়েছে, নাইট্রোজেন অ্যাটমকে আরো রিঅ্যাক্টিভ করে তুলেছে, মানে নাইট্রোজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত থাকে, সেই কারণে নাইট্রোজেন পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপস্থিতির কারণেই এই অ্যামিন গুলো কিন্তু রিঅ্যাক্টিভ হয়, খুবই সক্রিয় হয়। নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ হয়ে আছে নাইট্রোজেনের সাথে, ধরো NH2 বা NH, তাহলে অ্যালকিল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ দুটো হবে, তাহলে সেটা সেকেন্ডারি অ্যামিন। যদি N এর সাথে কোনো হাইড্রোজেন অ্যাটাচ হয়ে না থাকে, শুধু N হয়, তাহলে সেটা তার সাথে তিনটে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেটা টারশিয়ারি অ্যামিন। তাহলে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ হয়ে আছে নাইট্রোজেন অ্যাটমের সাথে অলসো ডিসাইড করছে কোর্স অফ রিঅ্যাকশন অফ দ্য অ্যামিন। দ্যাট ইজ ওয়াই প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যামিন ডিফার ইন মেনি রিঅ্যাকশন। যদি নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে সেটা প্রাইমারি, যদি একটা থাকে সেটা সেকেন্ডারি, যদি কোনো হাইড্রোজেন যুক্ত না থাকে, তিনটেই অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেটা টারশিয়ারি অ্যামিন। তাই তো? তাহলে মোর ওভার অ্যামিন কিন্তু নিউক্লিওফাইলের মতনও বিহেভ করে, কারণ এখানে আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার রয়েছে। NH2 এটার ওপরে আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার রয়েছে, তো সেই কারণে অ্যামিন কিন্তু নিউক্লিওফাইল রূপেও বিহেভ করে। এবার কিছু আমরা ক্যারেক্টার সম্পর্কে পড়বো অ্যামিনের। ফার্স্ট হচ্ছে বেসিক ক্যারেক্টার অফ অ্যামিন। বেসিক ক্যারেক্টার অফ অ্যামিন। অ্যামিন বিং বেসিক ইন নেচার, এরা যেহেতু নেচারে ক্ষারীয় প্রকৃতির হয়, তাই এরা কি করতে পারে, বেসিক ক্যারেক্টার। অ্যামিন যে বেসিক সেটা আমরা কি করে বুঝি, এবার অ্যামিন বেসিক হওয়ার কারণে কি হয়, এরা অ্যাসিডের সাথে তো রিঅ্যাক্ট করতে পারে, রিঅ্যাক্ট করে সল্ট ফরমেশন করে। তার মানে তো বুঝতে পারছি, আমরা ধরো কোনো একটা স্যাম্পেল নিয়ে, মানে অ্যামিনের কোনো স্যাম্পেল নিয়ে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করিয়ে দেখলাম যে সল্ট ফরমেশন করছে, তাহলে তাহলেই বুঝে নিতে হবে সেটা বেসিক। তাই তো, অ্যাসিডের সাথে তো অ্যাসিডের রিঅ্যাকশন হচ্ছে না, বেস হলে তবেই সেটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট ফরমেশন করবে। তাহলে অ্যামিনস বিং বেসিক ইন নেচার রিঅ্যাক্ট উইথ অ্যাসিডস টু ফর্ম সল্ট। দেখো এই হচ্ছে একটা অ্যামিন আমাদের কাছে রয়েছে, যার মাথায় দেখো আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার রয়েছে, যেটা একটা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করছে। এক্স এর জায়গায় যে কোনো হ্যালোজেন গ্রুপ যুক্ত হতে পারে, যে কোনো H2SO4, HCl, HBr ইত্যাদি হতে পারে, যে কোনো অ্যাসিড হতে পারে।
তো সেটা দেখো এখানে RNH3+X-, তাহলে দেখো সল্ট উৎপন্ন করেছে, এরা কিন্তু সল্ট উৎপন্ন করছে। অ্যানিলিনও তাই, এটা হচ্ছে অ্যারাইল, এই তোমার অ্যালকিন, আর এটা হচ্ছে অ্যানিলিন যদি বসাই তাহলে বেনজিনের সাথে NH2 গ্রুপ যুক্ত আছে, C6H5NH2, এইভাবেও লেখা যেতে পারে। এই অ্যানিলিনকে এইভাবেও লেখা যেতে পারে। তার সাথে দেখো অ্যাসিড রিয়াকশন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াকশন করে অ্যানিলিয়াম ক্লোরাইড তৈরি করছে। তাহলে এই থেকে আমরা বুঝতে পারছি যে অ্যামিন কিন্তু বেসিক ইন নেচার। এই অ্যামিন সল্টকে যদি আবার তুমি বেসের সাথে ট্রিট করো তাহলে কিন্তু আবার সেই তুমি প্যারেন্ট অ্যামিনটাকে ফিরে পাবে, রিজেনারেট করতে পারবে। মানে RNH2 দ্বারা যে রিয়াকশনটা হয়েছিল সেই RNH2 কে, সেই প্যারেন্ট অ্যামিনটাকেই তুমি আবার কি করে ফিরে পাবে না, যে সল্টটা তোমার তৈরি হয়েছে, যে সল্টটা তৈরি হয়েছে RNH3+X- দিয়ে, এই যে এখানে যে সল্টটা তৈরি হয়েছে, এই সল্টের সাথে তুমি কোনো একটা বেস, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, কোনো একটা বেসের রিয়াকশন করাও, ট্রিট করাও, তাহলেই কিন্তু ওই প্যারেন্ট অ্যামিন রিজেনারেট করছে। দেখো এই হচ্ছে সেই OH- এর সাথে রিঅ্যাক্ট করছে, গিয়ে অ্যাটাক করছে। তাহলে বেসের সাথে ট্রিট করলে কিন্তু অ্যামিন সল্টের থেকে আমরা প্যারেন্ট অ্যামিনকে রিজেনারেট করতে পারি। অ্যামিন সল্ট গুলো কিন্তু ওয়াটারে সলিউবেল হয়, বাট যে অর্গানিক যে সলভেন্ট যেমন বেনজিন, ইথার, এইগুলোতে কিন্তু ইনসলিউবেল হয়। অ্যামিন সল্ট যেটা তৈরি হচ্ছে, হ্যাঁ, অ্যামিন সল্ট যেটা তৈরি হয় সেটা ওয়াটারে সহজেই দ্রবীভূত হয়ে যায়, কিন্তু অর্গানিক সলভেন্ট যেমন ইথারে এরা দ্রবীভূত হয় না। This reaction is basis for the separation of amine from the non-basic organic compound যেটা insoluble আছে in water. ওয়াটারে ইনসলিউবল আছে এরকম কোন নন বেসিক কম্পাউন্ড থেকে আমি অ্যামিনকে সেপারেট করব। তার জন্য এই রিঅ্যাকশনটা খুবই হেল্পফুল হয়, কারণ তুমি ওই অ্যামিনের সাথে প্রথমে কি করছো না, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করিয়ে সল্ট তৈরি করছো, সেই সল্টটাকে তুমি কি করছো না বেসের সাথে ট্রিট করাচ্ছ, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে ট্রিট করালে OH- কে অ্যাটাক করে আবার ওই প্যারেন্ট অ্যামিন RNH2 আমরা ফিরে পাই। তাহলে এর থেকে আমরা দেখতেই পাচ্ছ যে নন বেসিক অর্গানিক কম্পাউন্ড থেকে যেটা ওয়াটারে ইনসলিউবেল, সেখান থেকে আমি অ্যামিনকে সেপারেট করে আনতে পারবো। সেই জন্যই বলছে দিস রিঅ্যাকশন ইজ দ্য বেসিস for the separation of amines from the non-basic organic compounds which is insoluble in water. এবার এই রিঅ্যাকশন অফ অ্যামিনস উইথ মিনারেল অ্যাসিড যেটা অ্যামোনিয়াম সল্ট ফরমেশন করছে, এটাই দেখাচ্ছে যে আমাদের, যেটা আমরা বারবার প্রথম থেকে বলছি, যে এই যে অ্যামিনের সাথে মিনারেল অ্যাসিডের রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম সল্ট তৈরি হচ্ছে, সেটাই বুঝিয়ে দিচ্ছে দে আর বেসিক ইন নেচার, সেটাই বুঝিয়ে দিচ্ছে দে আর বেসিক ইন নেচার। আমরা তো সেটাই বুঝতে পারি, বেসের সাথে রিঅ্যাকশন, কোনো অ্যাসিড যখন অ্যাসিডিক যদি হতো সে নেচারে, তাহলে সে বেসের সাথে রিঅ্যাক্ট করে আমাদের সল্ট ফরমেশন করত, কিন্তু সেটা হয় না, এরা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট ফরমেশন করে, তাই এরা হচ্ছে বেসিক ইন নেচার। অ্যামিনস হ্যাভ অ্যান আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার অন নাইট্রোজেন অ্যাটম ডিউ টু হুইচ, তাহলে সেটা তারা লিউইস বেস হিসেবে কাজ করছে, হুইচ ডিউ টু হুইচ দে বিহেভ অ্যাজ লিউইস বেস। যেহেতু অ্যামিনের ওই নাইট্রোজেন গ্রুপটা যে রয়েছে অ্যামিনে, এই যে অ্যামিন তার মাথায় একটা নাইট্রোজেন গ্রুপ রয়েছে আর নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার রয়েছে, তাই তো নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার রয়েছে, সেই কারণের জন্যই কিন্তু অ্যামিন বিহেভ করে অ্যাজ আ লুইস বেস। এছাড়াও কেবি ভ্যালু বা পিকেবি ভ্যালু দ্বারাও কিন্তু বোঝা যায়। তোমাদের এইখানে দেখো পিকেবি, এই টোটাল ভ্যালুটা করে পাওয়া যায় পিকেবি সমান -log কেবি। তার মানে কি পিকেবির ভ্যালু যত কম হবে আর কেবির ভ্যালু যত বেশি হবে, এই বেসটার ক্ষারকটার তত বেশি কিন্তু শক্তিশালী হবে। পিকেবির ভ্যালু কম হতে হবে আর লগ কেবির ভ্যালু তোমাকে বাড়াতে হবে।
তাহলেই কিন্তু এখানে এখানে জাস্ট হাইড্রোলাইসিস করলে আর NH3 প্লাস আর OH মাইনাস পাওয়া যায়, সেটাকে KB তে কনস্ট্যান্ট, KB হচ্ছে বয়লিং কনস্ট্যান্ট হিসেবে যদি লেখো তাহলে এইভাবে পাওয়া যায়, যেখান থেকে পাই PKB সমান মাইনাস লগ KB। তার মানে হচ্ছে এখান থেকে মেন যেটা পড়বে সেটা হচ্ছে লার্জার দ্য ভ্যালু অফ KB অর স্মলার দ্য ভ্যালু অফ PKB। তার মানে যত কেবির ভ্যালুটা লার্জ হবে আর পিকেবির ভ্যালু যত স্মল হবে ততই কিন্তু স্ট্রঙ্গার ইজ দ্য বেস, বেস কিন্তু তত বেশি স্ট্রং হবে। তাহলে দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে পিকেবির ভ্যালুটা হচ্ছে আমাকে স্মলার হতে হবে, পিকেবির ভ্যালুটা হচ্ছে স্মলার হতে হবে আর আমাকে কেবির ভ্যালু কিন্তু লার্জার হতে হবে, ঠিক আছে? সেই কারণেই তখনই কিন্তু একটা বেস তত স্ট্রং হবে। যেমন পিকেবি ভ্যালু অফ অ্যামোনিয়া তার ক্ষেত্রে হচ্ছে 4.75। অ্যালিফ্যাটিক অ্যামিনস আর স্ট্রঙ্গার বেস দ্যান অ্যামোনিয়া, কারণ সেখানে প্লাস আই এফেক্ট রয়েছে, মানে অ্যালকিল যে গ্রুপটা, অ্যালকিল গ্রুপটা অ্যালিফ্যাটিক অ্যামিন আর অ্যামোনিয়ার মধ্যে, দেখো অ্যামোনিয়াতে তো কোনো অ্যালকিল গ্রুপ নেই, কিন্তু অ্যালিফ্যাটিক একটা অ্যামিনে একটা অ্যালকিল গ্রুপ আছে, ধরো CH3 মিথানঅ্যামিন, ঠিক আছে? মিথানঅ্যামিন CH3 NH2 আর NH3, তাহলে NH3 তে কি কোনো অ্যালকিল গ্রুপ আছে? নেই, কিন্তু CH3 NH2 মানে কোনো অ্যালকিল অ্যামিনে অ্যালকিল গ্রুপ আছে। অ্যালকিল মূলকের প্লাস আই এফেক্টের ফলে নাইট্রোজেন অ্যাটমের ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পাওয়ার কারণে নাইট্রোজেন অ্যাটমটার, যেহেতু অ্যালকিল গ্রুপ আছে তাই নাইট্রোজেন অ্যাটমটার ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পায়, সেই কারণে অ্যামোনিয়ার থেকে কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিন শক্তিশালী বেস, স্ট্রঙ্গার বেস। এই কারণেই এই ব্যাপারটা একটু মাথায় রাখছো যে অ্যালিফ্যাটিক অ্যামিনস আর স্ট্রঙ্গার বেস দেন অ্যামোনিয়া ডিউ টু প্লাস আই এফেক্ট অফ দ্য অ্যালকিল গ্রুপ, যেটা লিডিং টু হাই ইলেকট্রন ডেনসিটি অন দ্য নাইট্রোজেন অ্যাটম। CH3 গ্রুপ হোক, CH3 হোক, এর যত বেশি অ্যালকিল গ্রুপ থাকবে তত বেশি নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি বাড়বে, সেই কারণে তা সে আরো বেশি করে স্ট্রং হবে বেসের দিক থেকে। অন দ্য আদার হ্যান্ড অ্যারোমেটিক অ্যামিন কিন্তু উইকার বেস দেন দ্য অ্যামোনিয়া, কারণ অ্যালিফ্যাটিক অ্যামিনে যেমন প্লাস আই এফেক্ট রয়েছে অ্যালকিল গ্রুপগুলোতে, কিন্তু অ্যারোমেটিক অ্যামিনে কি রয়েছে? ইলেকট্রন উইথড্রয়িং নেচার রয়েছে অ্যারাইল গ্রুপের। তাহলে অ্যারাইল গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং নেচারের জন্য অ্যামোনিয়ার থেকে অ্যারোমেটিক অ্যামিন উইকার বেস, ঠিক আছে? উইকার বেস তাহলে কেন হলো বোঝা গেল, ইলেকট্রন উইথড্র করে নেয় অ্যারাইল গ্রুপ, সেই কারণে। তাহলে ইলেকট্রন যদি উইথড্র করে না, ইলেকট্রন ডেনসিটি বাড়বে কি করে? কিন্তু অ্যালকিল গ্রুপ ইলেকট্রন অ্যাকসেপ্টিং গ্রুপ, প্লাস আই এফেক্ট রয়েছে, আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে হচ্ছে যার মাইনাস আই এফেক্ট রয়েছে। তাহলে সেই কারণে তাহলে এদের কিন্তু মাইনাস আই এফেক্ট রয়েছে অ্যারাইল গ্রুপগুলোর, আর অ্যালকিল গ্রুপগুলোর প্লাস আই এফেক্ট রয়েছে, সেই কারণে অ্যালিফ্যাটিক অ্যামিন স্ট্রঙ্গার বেস দেন অ্যামোনিয়া বাট অ্যারোমেটিক অ্যামিনস আর উইকার বেস দেন অ্যামোনিয়া, কারণ এদের মাইনাস আই এফেক্ট মানে ইলেকট্রন উইথড্র করে নেওয়ার একটা নেচার রয়েছে অ্যারাইল গ্রুপগুলো। সেই কারণে এখানে কয়েকটা পিকেবি ভ্যালু দিয়ে দিয়েছে তোমাদের, কয়েকটা অ্যাকুয়াস ফেজে অ্যামিনের, তো এগুলো তোমাদের মনে রাখার তো কোনো দরকার নেই। তাহলে ইউ মে ফাইন্ড সাম discrepancies that while trying to interpret the Kb values of amine on the basis of plus I or minus I effect of the substitutions present in the amines. অ্যামিনে উপস্থিত যে মূলকগুলো তার প্লাস আই মাইনাস আই এফেক্টের উপর ভিত্তি করে অ্যামিন সমূহের কেবি এর মান ব্যাখ্যা করার ক্ষেত্রে তুমি কিন্তু কিছু অসামঞ্জস্যতা খুঁজে পাবে। বিসাইডস ইন্ডাকটিভ এফেক্ট, তাহলে প্লাস আই আর মাইনাস আই এফেক্ট মানে একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, দেয়ার আর
আদার এফেক্টস লাইক সলভেশন এফেক্ট রয়েছে, স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে, শুধু যে ইন্ডাকটিভ এফেক্ট থাকে তা নয়, এছাড়া সলভেশন এফেক্ট মানে দ্রাবক আয়নের প্রভাব বা স্টেরিক কিছু হিন্ড্রেন্স এইরকম ধরনের এফেক্টও রয়েছে, যেটা কিন্তু ওই বেসিক স্ট্রেংথে এফেক্ট করে, যেটা ওই বেসিক স্ট্রেংথ ওপর প্রভাব বিস্তার করে। সেটা আমরা এবার পড়বো, দেখো স্ট্রাকচার বেসিসিটি রিলেশনশিপ অফ অ্যামিন। বেসিসিটি অফ অ্যামিনস রিলেটেড টু দেয়ার স্ট্রাকচার, তাদের স্ট্রাকচারের সাথে রিলেটেড, অবশ্যই বেসিসিটিটা ডিপেন্ড করছে স্ট্রাকচারের ওপর। বেসিক ক্যারেক্টার অফ অ্যান অ্যামিন ডিপেন্ড করছে দ্য কেস অফ ফরমেশন অফ দ্য ক্যাটায়ন বাই অ্যাকসেপ্টিং এ প্রোটন ফ্রম দ্য অ্যাসিড। একটা অ্যাসিড থেকে, মানে অ্যামিন গুলো বেস নেচার ওয়াইজ যদি বলি, তারা হচ্ছে অ্যামিন গুলো হচ্ছে বেস। কেন বেস বলছি অ্যামিন গুলোকে? না, অ্যামিন গুলোকে বেস বলছি কারণ তারা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, তাই তো? অ্যাসিড থেকে একটা করে প্রোটন এরা অ্যাকসেপ্ট করে ক্যাটায়ন ফরমেশন করে। তো বেসিক ক্যারেক্টার অফ অ্যান অ্যামিন ডিপেন্ড করছে দ্য কেস অফ ফরমেশন অফ ক্যাটায়ন বাই অ্যাকসেপ্টিং এ প্রোটন ফ্রম দ্য অ্যাসিড। তাহলে মোর স্টেবল দ্য ক্যাটায়ন ইজ রিলেটিভ টু অ্যামিন, মোর বেসিক, যত বেশি ক্যাটায়নটা স্টেবল হবে তত বেশি অ্যামিনটা বেসিসিটি তত বেশি হবে, তার তত বেশি ক্ষারকীয় হবে। তাহলে এটাই বলছে যে অ্যামিনের যে বেসিসিটিটা সেটা কিন্তু তার স্ট্রাকচারের সাথেই রিলেটেড। অ্যাসিড থেকে প্রোটন অ্যাকসেপ্টিংয়ের মাধ্যমে কতটা সহজে সে ক্যাটায়ন ফরমেশন করতে পারবে তার উপরই কিন্তু অ্যামিনের বেসিসিটি প্রপার্টিসটা ডিপেন্ড করছে। অ্যামিনের তুলনায় পজিটিভ আয়নটা যত বেশি স্টেবল হবে, ক্যাটায়নটা, পজিটিভ আয়ন মানে ক্যাটায়নটা যত বেশি স্টেবল হবে, এমন অ্যামিনও কিন্তু তত বেশি বেসিক হবে, ক্ষারকীয় হবে। অ্যালকানামিনস ভার্সেস অ্যামোনিয়া, লেট আস কনসিডার। এবার একটা জিনিস পড়বো, দেখো অ্যালকানামিনের সাথে অ্যামোনিয়ার বেসিসিটির তুলনা করব। রিঅ্যাকশন অফ অ্যালকানামিনস অ্যান্ড অ্যামোনিয়া উইথ এ প্রোটন টু কম্পেয়ার দেয়ার বেসিসিটি। সে কি করলো, এও একটা প্রোটন অ্যাকসেপ্ট করেছে, অ্যামোনিয়াও একটা, এটা হচ্ছে অ্যালকানামিন আর এটা হচ্ছে অ্যামোনিয়া NH3, সেও একটা প্রোটন অ্যাকসেপ্ট করেছে, আবার অ্যালকানামিনে একটা প্রোটন অ্যাকসেপ্ট করেছে। কিন্তু অ্যালকানামিনের ক্ষেত্রে কে রয়েছে? অ্যালকিল গ্রুপ রয়েছে। আর NH3 এর ক্ষেত্রে কি সেটা রয়েছে? NH4+ যে হয়ে গেল, NH4+ আর NH3+, এই দুটো প্রোটন অ্যাকসেপ্ট করার পর বেসিসিটি কম্পেয়ার করব। তাহলে এখানে কি রয়েছে? অ্যালকিল গ্রুপ ইলেকট্রন রিলিজিং নেচার রয়েছে, তাই তো? অ্যালকিল গ্রুপের +I এফেক্ট রয়েছে ডিউ টু ইলেকট্রন রিলিজিং নেচার অফ দা অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপগুলোর ইলেকট্রন রিলিজ করার নেচার রয়েছে, আর অ্যারাইল গ্রুপের কি থাকে? ইলেকট্রন উইথড্র করে নেওয়ার নেচার থাকে। তাহলে ডিউ টু ইলেকট্রন রিলিজিং নেচার অফ দা অ্যালকিল গ্রুপ, it pushes electron towards the nitrogen, নাইট্রোজেনের দিকে কি করে? ইলেকট্রন গুলোকে নাইট্রোজেনের দিকে ঠেলে দিচ্ছে, তো তার ফলে আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার তৈরি হচ্ছে, বেশি বেশি করে অ্যাভেলেবল থাকছে ফর শেয়ারিং দ্য প্রোটন অফ দ্য অ্যাসিড। অ্যাসিডের প্রোটনের সাথে তাহলে আরো ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে কি বলছে? অ্যালকিল গ্রুপে ইলেকট্রন দান করার প্রবণতা রয়েছে, আর অ্যারাইল গ্রুপের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা থাকে, কিন্তু অ্যালকিল মূলকের ইলেকট্রন দান করার প্রবণতা রয়েছে। তাই জন্য এরা ইলেকট্রনকে নাইট্রোজেনের দিকে ঠেলে দেয়। তার ফলে কি হয়? আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার তৈরি হয়, সেগুলো মোর অ্যাভেলেবল থাকে ফর শেয়ারিং উইথ দ্য প্রোটন অফ দ্য অ্যাসিড। Moreover, substituted ammonium ion যে ফর্ম হয় from the amine থেকে get stabilized due to dispersal of the positive charge by the +I effect of the alkyl group। বলছে অ্যালকিল গ্রুপের +I এফেক্টের দ্বারা
ক্যাটায়নকে ছড়িয়ে দেওয়ার কারণে, পজিটিভ চার্জ ছড়িয়ে দেওয়ার কারণে অ্যামিন থেকে উৎপন্ন সাবস্টিটিউটেড যে অ্যামোনিয়াম আয়ন সে স্টেবিলিটি লাভ করে, সে স্টেবিলাইজড হয়। কি বললাম, অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট রয়েছে, তার দ্বারা পজিটিভ চার্জের কে ছড়িয়ে দেওয়ার কারণে অ্যামিন থেকে যে অ্যামোনিয়াম সল্ট অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয়, সাবস্টিটিউটেড যে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয় সে স্টেবিলাইজড হয়। অ্যালকিল অ্যামিনস আর স্ট্রঙ্গার বেসিস দেন অ্যামোনিয়া। সেই কারণে আমরা বুঝতে পারি, সেই কারণেই কিন্তু এই যে এতগুলো পয়েন্টস বললাম, এই কারণেই অ্যালকিন অ্যামিন অ্যামোনিয়া থেকে অধিক ক্ষারকীয় হয়। অ্যালকিল, কারণ অ্যালকিল যে মূলকটা রয়েছে অ্যালকিল অ্যামিনে তো অ্যালকিল মূলক রয়েছে, তার প্লাস আই এফেক্ট রয়েছে, সে পজিটিভ চার্জকে ছড়িয়ে দিচ্ছে, তার ফলে অ্যামিন থেকে কি হচ্ছে না সাবস্টিটিউটেড অ্যামোনিয়াম আয়ন প্রস্তুত হচ্ছে, যেটা কিনা স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, স্থায়িত্ব লাভ করছে। এছাড়া অ্যালকিল মূলকের যেহেতু ইলেকট্রন রিলিজিং নেচার রয়েছে, দান করে দেওয়ার প্রবণতা রয়েছে, তাই সে ইলেকট্রন গুলোকে নাইট্রোজেনের দিকে ঠেলে দেয়, তার ফলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তৈরি হয়, যেটা কিনা ভীষণভাবে অ্যাভেলেবেল থাকে for sharing with the proton of the acid, ঠিক আছে। Thus basic nature of the aliphatic amines should increase করবে with the increase in the number of alkyl group, তার মানে অ্যালকিল গ্রুপের নাম্বার যত বাড়বে, ঠিক আছে, এই পার্টটা থেকে বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে নাও। অ্যালকিল গ্রুপের নাম্বার যত বাড়বে, ধরো CH3NH2 যা, তার থেকে CH3CH2CH2NH2 এর বেসিসিটি, বেসিক নেচার অফ অ্যালিফ্যাটিক অ্যামিন কখন ইনক্রিজ করবে, যদি নাম্বার অফ অ্যালকিল গ্রুপ ইনক্রিজ করে। এটা গ্যাসিয়াস ফেজেও এই ট্রেন্ডটাই ফলো হতে থাকে, যখন অ্যামিন গুলো গ্যাসিয়াস স্টেটে থাকে তখন এই ট্রেন্ডটাই কিন্তু ফলো হয়, যে বেসিক নেচার অফ দ্য অ্যালিফ্যাটিক অ্যামিন কখন ইনক্রিজ করবে, যখন নাম্বার অফ অ্যালকিল গ্রুপ ইনক্রিজ করে যাবে। তাহলে অর্ডার অফ দ্য বেসিসিটি অফ অ্যামিন ইন দ্য গ্যাসিয়াস ফেজ ফলোজ দ্য অ্যাকসেপ্টেড অর্ডার, সেটা হচ্ছে টারশিয়ারি অ্যামিনের সব থেকে বেশি, তারপর সেকেন্ডারি অ্যামিনের, তারপর প্রাইমারি অ্যামিনের, তারপর অ্যামোনিয়ার। তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিন গুলোর মধ্যেও যার অ্যালকিল গ্রুপ নাম্বার বেশি, সে বেশি বেসিসিটি, তার সে বেশি, তাই তো, সে সব থেকে অধিক ক্ষারীয়। তাহলে টারশিয়ারি অ্যামিনে সব থেকে বেশি অ্যালকিল গ্রুপ, তারপর সেকেন্ডারি অ্যামিনে, তারপর প্রাইমারি অ্যামিনে, আর লাস্টে আছে অ্যামোনিয়ার সব থেকে কম বেসিসিটি এদের মধ্যে, কারণ হচ্ছে অ্যামোনিয়া মধ্যে কোনো অ্যালকিল গ্রুপ নেই, কিন্তু অ্যালকিল গ্রুপ যেহেতু ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান করার প্রবণতা আছে, তাই জন্য কিন্তু এর বেসিসিটি বেশি। নাইট্রোজেন অ্যাটমে অনেক তো ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে, ফলে কি হচ্ছে, এই যে ইলেকট্রন গুলোকে নাইট্রোজেনের দিকে ঠেলে দেয়, ঠেলে দিলে তখন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তৈরি করে। আচ্ছা, এবার যদি বলো অ্যাকুয়াস স্টেটের কথা, ইন দা অ্যাকুয়াস ফেজে কি হয়, এটা কিন্তু টোটাল আমরা আগের পার্টটা যেটা পড়লাম সেটা কিন্তু টোটালি গ্যাসিয়াস ফেজে হয়, সেটা কিন্তু টোটালি গ্যাসিয়াস ফেজে হয়। এবার যদি বলো ইন দা অ্যাকুয়াস ফেজ substituted ammonium cation gets stabilized not only by electron releasing effect of the alkyl group but also by solvation with water molecules। কি বলছে, অ্যাকুয়াস ফেজে কি হয়, সাবস্টিটিউটেড অ্যামোনিয়াম ক্যাটায়ন কেবলমাত্র যে ইলেকট্রন রিলিজিং অ্যালকিল গ্রুপ দ্বারা স্টেবিলিটি লাভ করে সেটা কিন্তু নয়, ওয়াটার মলিকিউলস এর সলভেশন মানে দ্রাবক আয়নের পরিমাণের দ্বারাও কিন্তু এরা স্টেবিলাইজড হয়, ঠিক আছে। কারা, সাবস্টিটিউটেড অ্যামোনিয়াম ক্যাটায়ন, এরা কখন স্টেবিলাইজড হয়, শুধু যে ইলেকট্রন রিলিজিং এফেক্ট অফ দ্য অ্যালকিল গ্রুপ সেই কারণে যে তা নয়, বাট অলসো বাই দ্য সলভেশন উইথ ওয়াটার মলিকিউল, ওয়াটার মলিকিউলস গুলোর সলভেশন দ্বারাও হয়। এবার আয়নের সাইজ যত বাড়বে সলভেশন তত কিন্তু কম হয়, আর লেস স্টেবিলাইজড আয়ন, তাহলে সলভেশন যত বাড়বে তার মানে বোঝা যাচ্ছে যে সলভেশন যত বাড়বে ততই কিন্তু তোমার আয়নের সাইজ যত বাড়ছে, আয়নের সাইজটা মোট কথা কম হতে হবে, আয়নের সাইজ কম থাকলে
সলভেশনের পরিমাণ কিন্তু ভালো হয়, বেশি হয়, তখন স্টেবিলিটিটাও বেশি হয়। কিন্তু আয়নের সাইজ যত বাড়তে থাকে, আকার যত বাড়তে থাকে, সলভেশন হ্রাস পায় আর সেই আয়নটা কিন্তু লেস স্টেবিলাইজড হয়। তাহলে অর্ডার অফ দ্য স্টেবিলিটি অফ দ্য আয়ন, সলভেশনের দিক দিয়ে অ্যাকুয়াস ফেজে কি হয়? অ্যাকুয়াস ফেজে দেখো পুরো কিন্তু প্রথম যেটা আমরা গ্যাসিয়াস ফেজের পুরো অপোজিট, তাই না? এই ব্যাপারটা কিন্তু ভালো করে মাথায় করে নাও। গ্যাসিয়াস ফেজের পুরো অপোজিটটা হচ্ছে অ্যাকুয়াস ফেজে। গ্যাসিয়াস ফেজে কার স্টেবিলিটি সব থেকে বেশি ছিল? 3 ডিগ্রি অ্যামিনের, টারশিয়ারি অ্যামিনের। কিন্তু এখানে সলভেশনের দিক থেকে যদি দেখি, আমরা ইলেকট্রন রিলিজিং এফেক্টের দিক থেকে যদি দেখি, তাহলে কিন্তু টারশিয়ারি অ্যামিনের স্টেবিলিটি সব থেকে বেশি। কিন্তু আমি যদি সলভেশন অফ ওয়াটার মলিকিউলস সেই হিসেবে দেখি, মানে অ্যাকুয়াস ফেজে যদি দেখি, তাহলে কিন্তু আয়নের সাইজ যত বাড়বে তত কিন্তু সলভেশন হ্রাস পাবে, স্টেবিলিটিও হ্রাস পাবে। সেই কারণে 1 ডিগ্রি অ্যামিন মানে প্রাইমারি অ্যামিনের সব থেকে বেশি স্টেবিলিটি সলভেশন ওয়াইজ। মানে এক্সটেন্ট অফ এইচ বন্ডিং ইন ওয়াটার ডিক্রিজিং অর্ডার, মানে এইচ ওয়াটারের সাথে ওয়াটার মলিকিউল গুলো হাইড্রোজেন বন্ধন গঠন করতে যে অর্ডারে করে সেটা ডিক্রিজ করছে, বা তাদের সলভেশন দ্বারা স্টেবিলিটি অফ দ্য আয়ন সেটাও ডিক্রিজ করছে, তার অর্ডারটা, সেটা ডিক্রিজের অর্ডারটাই হচ্ছে এটা যে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। তার মানে সাইজ ইনক্রিজ করছে, তো প্রাইমারি থেকে সেকেন্ডারি সাইজ বড়, সেকেন্ডারি থেকে টারশিয়ারি সাইজ বড়। সেই কারণে 1 ডিগ্রি যদি সলভেশনের দিক থেকে দেখি, 1 ডিগ্রির স্টেবিলিটি সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে পুরো কিন্তু গ্যাসিয়াস ফেজের অপোজিট, দেখতেই পাচ্ছ। অ্যাকুয়াস ফেজ কিন্তু গ্যাসিয়াস ফেজের পুরোই অপোজিট। গ্যাসিয়াস ফেজে তাহলে কি হচ্ছে না, অ্যালকিল মূলকগুলোর ইলেকট্রন রিলিজিং পাওয়ার রয়েছে, সেই কারণের জন্য এরা কি হয়, নাইট্রোজেন অ্যাটমে যে গিয়ে ইলেকট্রনগুলোকে ঠেলে দেয়, ফলে নাইট্রোজেন অ্যাটমে কি হয়, নাইট্রোজেন অ্যাটমে তখন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মোর অ্যাভেলেবল হয়ে যায়, সে শেয়ার করে উইথ অ্যাস প্রোটন উইথ অ্যাসিড, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের অর্ডার অফ স্টেবিলিটি অফ আয়ন বাই সলভেশন হচ্ছে 1 ডিগ্রি বেশি সব থেকে, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে গ্রেটার ইজ দ্য স্টেবিলিটি অফ দ্য সাবস্টিটিউটেড অ্যামোনিয়াম ক্যাটায়ন, স্ট্রঙ্গার, যত স্টেবিলিটি বেশি হবে একটা অ্যামোনিয়াম ক্যাটায়নের, তত স্ট্রঙ্গার শুড বি দা কোরেসপন্ডিং অ্যামিন অ্যাজ আ বেস। বেস হিসেবে কিন্তু মানে ওই সাবস্টিটিউটেড অ্যামোনিয়াম ক্যাটায়নটা যত বেশি স্টেবল হবে, হ্যাঁ, কোরেসপন্ডিং যে অ্যামিনটার ক্ষারত্ব কিন্তু তত বেশি হয়, বুঝলে? দাস তাহলে অর্ডার কি হবে, বেসিসিটির অর্ডার অ্যালিফ্যাটিক অ্যামিনের জন্য সেক্ষেত্রে প্রাইমারি গ্রেটার দ্যান সেকেন্ডারি গ্রেটার দ্যান টারশিয়ারি। একদম ইন্ডাকটিভ এফেক্টের যদি বেস অর্ডার দেখি, তাহলে তো সেটা পুরো অপোজিট। ইন্ডাকটিভ এফেক্ট ওয়াইজ দেখতে গেলে সেটা পুরো অপোজিট হয়, সেক্ষেত্রে টারশিয়ারি ইন্ডাকটিভ প্লাস আই এফেক্ট অথবা মাইনাস আই এফেক্টের দিক থেকে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। আর যদি আমরা এখানে অ্যাকুয়াস ফেজে দেখি সলভেশনের দিক থেকে, সেক্ষেত্রে বেসিসিটি কি হয়, যত স্টেবিলিটি এবার বাড়তে থাকে সাবস্টিটিউটেড অ্যামোনিয়াম ক্যাটায়নটার, তত বেসিসিটি বেশি হয় তার। তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি, কারণ যত বেশি তার আয়নের আকার বাড়বে সলভেশন কমে যাবে। তাই তো বললাম এই যে যত বেশি আকার বাড়বে সলভেশন কমে যাবে, লেস স্টেবিলাইজড হবে আয়নটা, সেই জন্যই, ঠিক আছে। আচ্ছা, হুইচ ইজ অপোজিট টু দ্য ইন্ডাকটিভ এফেক্ট, বেস অর্ডারের একদম অপোজিট। সেকেন্ডলি, when the alkyl group is small, like ধরো CH3 গ্রুপ রয়েছে, তাহলে কোনো স্টেরিক হিন্ড্রেন্স নেই, কোনো বাধা নেই সেখানে H বন্ড করতে। in case the alkyl group is bigger than the CH3 group, তাহলে কিন্তু H বন্ড করতে বাধা পায়, স্টেরিক বিকর্ষণ জনিত তখন কিন্তু বাধা পায়। কিন্তু CH3 এর মতো যদি ছোট হয় অ্যালকিল গ্রুপটা, তাহলে কোনো সেখানে স্টেরিক হিন্ড্রেন্স থাকে না। বাট CH3 থেকে যদি বড় হয়, তাহলে H বন্ধন, H বন্ডিং এর মানে প্রতি একটা স্টেরিক হিন্ড্রেন্স থাকে। Therefore,
তাহলে দ্য চেঞ্জ অফ দ্য নেচার অফ দ্য অ্যালকিল গ্রুপ দ্যাট ইজ CH3 থেকে ধরো CH2, রেজাল্ট কি হচ্ছে চেঞ্জ অফ দ্য অর্ডার অফ দ্য বেসিক স্ট্রেংথ। তখন কি হয় বেসিক স্ট্রেংথ বেশি হয়ে যায় না, বেসিক স্ট্রেংথ। তাহলে যদি আমি সলভেশনের দিক থেকে করি তাহলে 1 ডিগ্রির বেশি 2 ডিগ্রির কম 3 ডিগ্রি তার থেকেও কম, প্লাস আই এফেক্ট দিয়ে যদি করি তাহলে 1 ডিগ্রির সব থেকে কম, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রির সব থেকে বেশি। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। Thus, there is a subtle interplay of the inductive effect, solvation effect and steric hindrance. তিনটে এফেক্ট পড়লাম, একটা ইন্ডাকটিভ এফেক্ট, একটা সলভেশন এফেক্ট, একটা স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে CH3 যদি হয়, CH3 ধরো, তাহলে স্টেরিক হিন্ড্রেন্স ওয়াইজ আমরা কি পড়লাম অ্যালকিল গ্রুপগুলোর ইন্ডাকটিভ এফেক্ট ওয়াইজ বেসিসিটির অর্ডার পড়েছি, তাই তো? তিনটে জিনিস আমরা এখানে পড়লাম, এখানে আমরা তিনটে জিনিস পড়লাম, তাই তো? একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট ওয়াইজ, খাতায় নোট ডাউন করে নিতে পারো যে ইন্ডাকটিভ এফেক্ট ওয়াইজ বেসিসিটির অর্ডার, অ্যালকিল গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট ওয়াইজ বেসিসিটির অর্ডারটা পড়েছি, বেসিক স্ট্রেংথটা কার কিরকম হয়। সলভেশন এফেক্ট ওয়াইজ পড়েছি, স্টেরিক হিন্ড্রেন্স ওয়াইজ পড়লাম। যদি CH3 ছোট মূলক যুক্ত থাকে, এই যে আগেরটায় যেটা পড়লাম, তাহলে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স থাকে না কোনো, বাট যত বাড়তে থাকে অ্যালকিল গ্রুপের সংখ্যা, তত অ্যালকিল গ্রুপটা যত বিগার হতে থাকে তত কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স আসতে থাকে। আচ্ছা, of the alkyl group which recite করে basic strength of the alkylamine in the aqueous state, পুরো aqueous state এর কথা পড়ছি। Order of base strength in case of methyl substituted amine and ethyl substituted amine aqueous solution। দেখো C2H5 এর হোল 2 NH এর সব থেকে বেশি বেসিসিটি, তারপর C2H5 এর হোল 3, তারপর C2H5 NH2, তারপর NH3, তারপর কিন্তু NH3। আবার সেখানে দেখো CH3 এর হোল 2 NH greater than CH3 NH2 greater than CH3 এর হোল 3N greater than NH3। এখানে কিছু তোমার মিথাইল আছে, ইথাইল, মিথাইল আর ইথাইল তোমার সাবস্টিটিউটেড যে অ্যামিন, মিথাইল আর ইথাইল সাবস্টিটিউটেড অ্যামিনের অ্যাকুয়াস সলিউশনে বেসিক স্ট্রেনদের অর্ডারটা দিয়েছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যারাইল অ্যামিন। আমরা অ্যালকিল অ্যালিফ্যাটিক অ্যামিনের কথা পড়েছি, এবার একটু দেখে নিই যে অ্যারাইল অ্যামিনের সাথে অ্যালকিল অ্যামিনের সাথে অ্যামোনিয়ার বেসিসিটির তুলনা করেছি, এবার অ্যারাইল অ্যামিনের সাথে একটু বেসিসিটির তুলনা করব। পিকেবি ভ্যালু অফ দ্য অ্যানিলিন কোয়াইট হাই, খুবই বেশি হয়। কেন হয় না, ইট ইজ বিকজ ইন অ্যালিনিন or other aryl amine NH2 গ্রুপ অ্যাটাচ হয়ে থাকে একদম বেনজিন রিং এর সাথে ডিরেক্টলি টু দা বেনজিন রিং, বেনজিন রিং এর সাথে কিন্তু ডিরেক্টলি অ্যাটাচ হয়ে থাকে NH2 গ্রুপ। It results in the unshared electron pair on nitrogen atom to be in conjugation with benzene ring। যেহেতু NH2 গ্রুপটা ডিরেক্টলি বেনজিন রিং এর সাথে কনজুগেট হয়ে আছে, তাই আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার অন নাইট্রোজেন অ্যাটম কনজুগেট হয়ে যায় বেনজিন রিং এর সাথে, তাই প্রোটনেশন এখানে লেস অ্যাভেলেবেল, প্রোটনেশন এখানে লেস অ্যাভেলেবেল। If you write different resonating structure of aniline, you will find that aniline is a resonance hybrid of the following 5 স্ট্রাকচার, 5টা স্ট্রাকচার রয়েছে দেখো 1 2 3 4 5। অ্যানিলিনের এই রেজোনেন্স স্ট্রাকচার একটু প্র্যাকটিস করে রাখবে খাতায়। সেটা হচ্ছে কি NH2 গ্রুপ যেটা রয়েছে, NH2 গ্রুপের দেখো এখানে NH2 গ্রুপের থেকে যখন আমরা লোন পেয়ারটা, এই যে আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার গিয়ে এখানে অ্যাটাক করলে এই বন্ড খুলে যাচ্ছে, সেখানে নেগেটিভ চার্জ চলে আসছে, সেই নেগেটিভ চার্জ গিয়ে আবার এখানে অ্যাটাক করলো এই কার্বনে গিয়ে, তাহলে এই বন্ডটা খুলে যাচ্ছে, দেখো পরেরটায় নেই,
তখন এইখানে নেগেটিভ চার্জ তৈরি হলো, সে আবার অ্যাটাক করছে তার পাশেরটায় গিয়ে, এইভাবে চলতে থাকছে একদম 5 অবধি। আবার 5 থেকে আমি 1-এ ফিরে যেতেও পারি। তাহলে এটা হচ্ছে, দেখো তাহলে অ্যানিলিনে আমরা কিন্তু 5টা রেজোনেটিং স্ট্রাকচার পেয়েছি, এটা মাথায় রাখবে। বাট যদি অ্যানিলিয়াম আয়নকে দেখি, অ্যানিলিনিয়াম আয়নকে যদি দেখি, যেটা অ্যাকসেপ্ট করে প্রোটন, যার দুটো রেজোনেন্স স্ট্রাকচার পাওয়া যায়, কেকুলে যার দুটো রেজোনেন্স স্ট্রাকচার পাওয়া যায়, অ্যানিলিনের 5টা রেজোনেন্স স্ট্রাকচার পায়, কিন্তু অ্যানিলিয়াম আয়নের ক্ষেত্রে রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে দুটো। তাহলে আমরা এটা জানি যে যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার থাকবে সে তত বেশি স্টেবল হবে। তাহলে গ্রেটার দ্য রেজোনেটিং স্ট্রাকচার মানে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে গ্রেটার দ্য স্টেবিলিটি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অ্যানিলিন ইজ মোর স্টেবল দেন অ্যানিলিনিয়াম আয়ন। এই যে কারণ এটার 5টা রেজোনেটিং স্ট্রাকচার, সেই জন্য মোর স্টেবল অ্যানিলিনিয়াম আয়নের থেকে, কারণ তার হচ্ছে দুটো রেজোনেটিং স্ট্রাকচার। হেন্স the proton acceptability or the basic nature of the aniline or other aromatic amines would be less than that of ammonia. তাই তো প্রোটন অ্যাকসেপ্টেবিলিটি বা বেসিক নেচার অফ দ্য অ্যানিলিন বা আদার যে অ্যারোমেটিক অ্যামিনস গুলো আছে সেগুলো কম হয়, প্রোটন গ্রহণযোগ্যতা বা ক্ষারকীয় ধর্ম অ্যামোনিয়ার থেকে তাদের কম হয়। ইন কেস অফ সাবস্টিটিউটেড অ্যানিলিন ইট ইজ অবজার্ভড দ্যাট ইলেকট্রন রিলিজিং কিছু গ্রুপ, যেমন ধরো OCH3 CH3, এগুলো যদি উপস্থিত থাকে, তার মানে এই যে ধরো অ্যানিলিন, এই হচ্ছে আমাদের ধরো অ্যানিলিন, তার সাথে আবার ধরো OCH3 গ্রুপ যুক্ত আছে বা শুধু CH3 গ্রুপ যুক্ত আছে। এবার এই ধরনের ইলেকট্রন রিলিজিং গ্রুপ যত যুক্ত থাকে না সাবস্টিটিউটেড অ্যানিলিনে, তত কিন্তু তাদের বেসিক স্ট্রেন ইনক্রিজ করে। বাট যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে, ধরো আমাদের যুক্ত আছে অ্যানিলিনের সাথে ধরো এখানে যুক্ত আছে আমাদের NO2 গ্রুপ বা SO3H গ্রুপ বা COOH গ্রুপ, এরা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে কিন্তু তাদের বেসিক স্ট্রেংথ ডিক্রিজ করতে থাকে অ্যানিলিনের থেকে। বাট যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ যুক্ত থাকে তাহলে ইনক্রিজ করতে থাকে বেসিক স্ট্রেংথ। এইটা একটু ভালো করে মনে রাখবে। নেক্সট অ্যালকাইলেশন, যেটা হচ্ছে অ্যামিন অ্যালকাইলেশন করে অ্যালকিল হ্যালাইডের সাথে, যেটা তোমরা আগের চ্যাপ্টারে অলরেডি পড়ে নিয়েছো, সেখান থেকেই পড়ো, এখানে আর পড়াচ্ছি না আলাদা করে। তো এখানে নেক্সট আছে তোমাদের অ্যাসাইলেশন। নেক্সট যেটা পড়তে হবে তোমাদের সেটা হচ্ছে অ্যাসাইলেশন। এখানে দেখো তাহলে অ্যাসাইলেশন মানে যার সাথে প্রাইমারি অ্যালিফ্যাটিক প্রাইমারি অথবা সেকেন্ডারি বা অ্যারোমেটিক প্রাইমারি সেকেন্ডারি অ্যামিনের সাথে যদি অ্যাসিড ক্লোরাইড অ্যানহাইড্রাইড এস্টার রিঅ্যাকশন করে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দ্বারা, সেটাকে বলে অ্যাসাইলেশন রিঅ্যাকশন। আবার বলি, অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামিনস when react with acid chloride মানে CH3COCl বা anhydride and ester by nucleophilic substitution reaction, this reaction is known as acylation। এটাকেই acylation reaction বলে। You can consider this reaction, এটাকে তুমি রিপ্লেস বলতে পারো যে ওই হাইড্রোজেন অ্যাটম অফ দ্য NH2 গ্রুপ, হ্যাঁ NH2 গ্রুপ, অ্যামিনে তো NH2 গ্রুপ আছে, এই NH2 গ্রুপের হাইড্রোজেন অ্যাটম রিপ্লেস হয়ে যায় বা NH গ্রুপের হাইড্রোজেন অ্যাটম রিপ্লেস হয়ে যাচ্ছে অ্যাসাইল গ্রুপ দ্বারা, অ্যাসাইল গ্রুপ দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যাসাইলেশন প্রসেস। যে প্রোডাক্ট পাওয়া যায় অবটেন্ড বাই দ্য অ্যাসাইলেশন রিঅ্যাকশন তাকে অ্যামাইড বলে।
তুমি তাহলে এই অ্যাসাইলেশন রিঅ্যাকশন কার সাথে করছো? অ্যাসিড ক্লোরাইডের সাথে হতে পারে, অ্যানহাইড্রাইডের সাথে হতে পারে, এস্টারের সাথে হতে পারে। এবার কি এই প্রোডাক্ট যেটা পারছো অ্যাসাইলেশন করে সেটা হচ্ছে যাকে বলে অ্যামাইড। অ্যামাইড মানে তার মানে সেখানে কিন্তু CONH2 গ্রুপটা থাকতে পারে, সেখানে CONH2 গ্রুপটা থাকছে অ্যামাইড মানে। যেখানে কি হচ্ছে NH2 গ্রুপের অ্যামিনের যে NH2 গ্রুপ সেই NH2 গ্রুপের হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হয় অ্যাসাইল গ্রুপ দ্বারা। এই রিঅ্যাকশনটা একটা স্ট্রং বেসের, যেটা অ্যামিনের থেকে বেশি স্ট্রং এমন একটা বেসের প্রেজেন্সে ঘটে। দ্য রিঅ্যাকশন ইজ ক্যারিড আউট ইন দ্য প্রেজেন্স অফ বেস স্ট্রঙ্গার দ্যান দ্য অ্যামিন। মানে যেটা ধরো লাইক পিরিডিন, পিরিডিন কিন্তু অ্যামিনের থেকেও বেশি স্ট্রং অ্যাজ আ বেস, তাহলে তার প্রেজেন্সে হয় যে কি করছে HCl কে রিমুভ করে দিচ্ছে, which remove HCl so formed, যেটা ফরমেশন হয় রিঅ্যাকশন দেখলে আরো সেটা তোমাদের ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে the reaction is carried out in the presence of a base which is stronger, base which is stronger than the amine, like pyridine, which removes HCl so formed and shifts the equilibrium to the right hand side. যা প্রোডাক্ট তৈরি হলো মানে একদম ইকুইলিব্রিয়াম তো প্রোডাক্ট তৈরি হলো, ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা তৈরি করে রাইট হ্যান্ড সাইডে। দেখো সেই রিঅ্যাকশন গুলো দেখলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝবে যে দেখো ইথানামিন একটা নেওয়া হয়েছে, অ্যালিফ্যাটিক অ্যামিন এখানে নেওয়া হয়েছে, বেস প্রেজেন্ট রয়েছে একটা স্ট্রঙ্গার বেস যার বেসিসিটি ইথানামিনের থেকে বেশি এমন একটা, সেখানে আমি কিন্তু পিরিমিডিন নিতে পারি। দাঁড়া এক সেকেন্ড, যেখানে দেখো আমরা কিন্তু পিরিডিন নিতে পারি, পিরিডিন অ্যাজ আ স্ট্রঙ্গার বেস দ্যান দা ইথানামিন, অ্যামিনের থেকে স্ট্রং হচ্ছে পিরিডিন। তাহলে পিরিডিনের প্রেজেন্সে আমরা কিন্তু এই প্রোডাক্ট তৈরি করছি যেটাকে বলছি আমরা ইথানামাইড। CONH গ্রুপ রয়েছে, দেখো মোট কথা অ্যাসাইল গ্রুপগুলোর হাইড্রোজেনকে রিপ্লেস করে দিচ্ছে, হাইড্রোজেনকে রিপ্লেস করে অ্যাসাইল গ্রুপ বসে যাচ্ছে। তুমি দেখো এটা CH3COCl এর সাথে রিঅ্যাকশন করেছো, দেখো N ইথাইল ইথানামাইড, যেখান থেকে NN ডাই ইথাইল ইথানামাইড তৈরি হচ্ছে। কি ফরমেশন হবে বলেছো তোমরা পড়লে এই সবে যে ফরমেশন হবে অ্যামাইড, অ্যামাইড ফরমেশন হবে HCl রিমুভ হয়ে যায়, HCl রিমুভ হয়ে যায় একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়, সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তাহলে এখানে দেখো কি হলো HCl বেরিয়ে গেল, হচ্ছে এখানে HCl বেরিয়ে গেছে আর এখানে অ্যামাইড তৈরি হয়েছে NN ডাইইথাইল ইথানামাইড, যেটা তৈরি করে হয়েছে আমাদের N ইথাইল ইথানামিন থেকে। এছাড়া তুমি অ্যারোমেটিক অ্যামিন দিয়েও করতে পারো, C6H5NH2 বেনজান অ্যামিন, এটারই তো নাম অ্যানিলিন, তাহলে তুমি অ্যানিলিনের সাথেও কিন্তু রিঅ্যাকশন করতে পারছো। যার সাথে কিসের রিঅ্যাকশন করছো দেখো ইথানোইক অ্যানহাইড্রাইড, আমরা বললাম না যে অ্যাসিড ক্লোরাইড দিয়ে করতে পারি, অ্যানহাইড্রাইড দিয়ে করতে পারি, আবার এস্টার দিয়েও করতে পারি। এবার তুমি বেনজান অ্যামিনের সাথে ইথানোইক অ্যানহাইড্রাইড দাও, দেখো সেই অ্যামাইডই কিন্তু ফরমেশন হবে N ফিনাইল অ্যামাইড। তোমরা খুব ভালো ভালো নোটস তৈরি করছো, অ্যামিনেরও কিন্তু একটু নোটসটা তৈরি করে পাঠাও। আর অবশ্যই যেটা বলেছিলাম তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও, যে হোয়াটসঅ্যাপে যারা আমাদের নোটস পাঠিয়েছিলে তোমরা তাদেরকে কিছু জনকে বলেও ছিলাম যে এই নামগুলো যখন রিঅ্যাকশন গুলো খাতায় লিখে নোটসটা তৈরি করছো তখন কিন্তু তোমরা যার সাথে যার রিঅ্যাকশন হয়ে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রত্যেকটা নামগুলো লিখে রাখো, যাতে তোমাদের পড়ার সুবিধা হয় যখন তোমরা পড়বে। তাহলে এই যে তুমি হঠাৎ করে শুধু এটা লিখে রাখলে বা এটা লিখে রাখলে, কোনো কারণে তোমার নামটা মনে না হতেও মানে মনে না পড়তেও পারে, তো সেই কারণে তুমি তলায় কিন্তু নামগুলো লিখে রাখো। যে C6H5NH2 হচ্ছে বেনজান অ্যামিন, বেনজিন অ্যামিন তার মানেটা হচ্ছে অ্যানিলিন, অলরেডি জানো, যার সাথে ইথানোইক অ্যানহাইড্রাইডের রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশন হয়ে অ্যামিড তৈরি হচ্ছে, তাই তো অ্যামাইড তৈরি হচ্ছে, N ফিনাইল ইথানামাইড তৈরি হয়েছে, দেখো সাথে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়।
যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে মানে ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সাথে যদি রিঅ্যাকশন হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, আর অ্যাসিড ক্লোরাইডের সাথে যদি রিঅ্যাকশন হয় HCl তৈরি হয়। এবার অ্যামিন কিন্তু বেনজোইল শুধু যে অ্যাসিড ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে অ্যাসাইল ক্লোরাইডের সাথে সেটা কিন্তু নয়। সে যদি অ্যামিন অ্যাসাইল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করছে তাই প্রসেসটার নাম বলছি অ্যাসাইলেশন, কিন্তু যদি অ্যামিন রিঅ্যাক্ট করে বেনজোইল ক্লোরাইডের সাথে C6H5COCl, বেনজোইল ক্লোরাইডের সাথেও কিন্তু রিঅ্যাক্ট করে, তাহলে বেনজামাইড তৈরি করবে। দেখো মিথানামিন বেনজোইল ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করে এন মিথাইল বেনজানামাইড তৈরি করেছে এবং সাথে তৈরি হয়ে গেছে HCl। HCl কে রিমুভ করে দিয়েছে and shift the equilibrium to the right hand side। তাহলে যেহেতু এটা বেনজোইল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশনটা হয়েছে তাই এটাকে বেনজোইলেশন বলা হয়। তাহলে this reaction is known as benzoylation। প্রত্যেকটা মোট কথা প্রত্যেকটার সাথে রিঅ্যাক্ট করো না কেন তোমার অ্যামাইডই তৈরি হবে, অ্যামাইড তৈরি হবে, এটা কিন্তু কনফার্ম। তাহলে what do you think is the product of the reaction of amine with carboxylic acid? আমরা কি জানি অ্যামিন যদি কার্বক্সিলিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট ফর্মেশন করবে, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তো সল্ট ফর্মেশন করে, because amines are basic in nature। তাহলে they form salts with amine at room temperature। নেক্সট যে রিঅ্যাকশনটা আমরা পড়বো সেটা হচ্ছে কার্বাইল অ্যামিন। কার্বাইল অ্যামিন রিঅ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট। কার্বাইল অ্যামিন রিঅ্যাকশনে কি হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে যদি তুমি হিট করো, শুধু হিট করলে হবে না, অবশ্যই তার সাথে অন হিটিং উইথ ক্লোরোফর্ম অ্যান্ড ইথানোলিক পটাশিয়াম হাইড্রক্সাইড। ইথানোলিক পটাশিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড ক্লোরোফর্মের সাথে হিট করো যদি অ্যারোমেটিক অ্যান্ড অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিনকে, তাহলে আইসোসায়ানাইডস RNC বা কার্বাইল অ্যামিন তৈরি হয়। কার্বাইল অ্যামিন বা আইসোসায়ানাইড তৈরি হয় which are foul smelling substance, খুবই একটা দুর্গন্ধযুক্ত পদার্থ তৈরি হয়। তাহলে কার্বাইল অ্যামিন রিঅ্যাকশন যেটাতে অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনস কে যদি আমি হিট করি উইথ ক্লোরোফর্ম অ্যান্ড KOH ইথানোলিক পটাশিয়াম হাইড্রক্সাইড দ্বারা, তাহলে আইসোসায়ানাইডস অর কার্বাইল অ্যামিন তৈরি হয় যেটা ভীষণই দুর্গন্ধযুক্ত হয়। আর সেকেন্ডারি এটা মনে রাখবে কার্বাইল অ্যামিন রিঅ্যাকশনটা অনলি কিন্তু প্রাইমারি অ্যামিনের জন্য, সেটা অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক বোথ দুজনেই পারে, কিন্তু সেটা অনলি প্রাইমারি অ্যামিনের জন্য। এই ব্যাপারটা মনে রাখবে, এটার কিন্তু সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যামিন এই রিঅ্যাকশন দেখাতে পারে না। তাহলে এটাকেই বলবো আমি কার্বাইল অ্যামিন রিঅ্যাকশন বা আইসোসায়ানাইড টেস্ট, যেটা সেকেন্ডারি বা টারশিয়ারি অ্যামিন ডু নট শো দিস রিঅ্যাকশন। তাহলে এটাকে আমরা প্রাইমারি অ্যামিনের টেস্টের জন্য ইউজ করতে পারি, তাই না? কার্বাইল অ্যামিন রিঅ্যাকশনটা তো অনলি প্রাইমারি অ্যামিনের জন্যই অ্যাপ্লিকেবল, নট ফর secondary and tertiary amine, that's why it is used as a test for the primary amines। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেই রিঅ্যাকশন যেখানে ক্লোরোফর্ম আর ইথানোলিক, এই হচ্ছে CHCl3 ক্লোরোফর্ম আর ইথানোলিক KOH এর প্রেজেন্সে যদি হিট করি তাহলে দেখো আইসোসায়ানাইড তৈরি হয়ে গেছে RNC, সাথে বাই প্রোডাক্ট হিসেবে পটাশিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার মলিকিউলস 3 মলিকিউলস অফ ওয়াটার তৈরি হয়ে যাচ্ছে। ও এখানে আরেকটা যেটা আছে তোমাদের রিঅ্যাকশন উইথ নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, কি করবে নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে কি হয় এবার দেখো, 3 ক্লাসেস অফ অ্যামিন রিঅ্যাক্ট করতে পারে ডিফারেন্টলি উইথ নাইট্রাস অ্যাসিড। নাইট্রাস অ্যাসিডটা কিসের মিশ্রণে তৈরি হয় জানো? মিনারেল অ্যাসিড আর সোডিয়াম নাইট্রাইট, মানে NaNO2 প্লাস HCl, এইটাই হচ্ছে
নাইট্রাস অ্যাসিড HNO2, নাইট্রাস অ্যাসিড হচ্ছে HNO2 আর HNO3 হলে নাইট্রিক অ্যাসিড, এটা তোমরা জানো। তাহলে সোডিয়াম নাইট্রেট দেখো অ্যামিনের সাথে, এক্ষেত্রে দেখো প্রাইমারি অ্যামিনেই করেছি আমরা, প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিনে NaNO2HCl, এইটার মিশ্রণে তৈরি হচ্ছে HNO2, একদম নিজ স্থানেই তৈরি হয়ে যায়, prepared in situ from a mineral acid and sodium nitrite, মানে নিজ স্থানেই প্রিপেয়ার্ড হয়ে যায় নাইট্রাস অ্যাসিড। প্রথমে কিন্তু সে ডায়াজোনিয়াম সল্ট তৈরি করে, ডায়াজোনিয়াম সল্টের জেনারেল ফর্মুলা হচ্ছে Rn2+X-, X এর জায়গায় ক্লোরিন, ব্রোমিন, সায়ানাইড যে কোনো কিছু হতে পারে। তাহলে প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিনস রিঅ্যাক্ট করছে নাইট্রাস অ্যাসিডের সাথে টু ফর্ম অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম সল্ট, which being unstable, যেটা অস্থায়ী হয়, তার কারণে লিবারেট করে নাইট্রোজেন গ্যাস কোয়ান্টিটেটিভলি অ্যান্ড অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল আর নাইট্রোজেন গ্যাস লিবারেট করে। তাহলে দেখো যে লিবারেট করছে নাইট্রোজেন গ্যাস, অ্যালকোহল হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। তাহলে কার্বাইল অ্যামিন রিঅ্যাকশন একটা পড়লাম, বা আইসোসায়ানাইড টেস্ট পড়লাম, যেটাকে বলেছিলাম আমরা অনলি প্রাইমারি অ্যামিনের জন্য। এখানেও প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড রিঅ্যাক্ট করে দেখো তৈরি করছে ফার্স্টে ডায়াজোনিয়াম সল্ট, যেটা কি আনস্টেবল, তাই জন্য সে নাইট্রোজেন গ্যাস লিবারেট করে। এই যে সে কিন্তু নাইট্রোজেন গ্যাস আর অ্যালকোহল লিবারেট করছে। কোয়ান্টিটেটিভ ইভলিউশন অফ নাইট্রোজেন ইজ ইউজড ইন এস্টিমেশন অফ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড প্রোটিন। এই যে একটা পরিমাণ নাইট্রোজেন পাওয়া যায়, সেই নাইট্রোজেনটা পরিমাণটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিনের পরিমাণ নির্ণয়ের কাজেও ব্যবহার করা হয়। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট নাইট্রাস অ্যাসিডটা মনে রাখবে যে মিনারেল অ্যাসিড প্লাস সোডিয়াম নাইট্রাইট NaNO2+HCl নিয়েই কিন্তু নাইট্রাস অ্যাসিড তৈরি হয়। এবার যদি অ্যারোমেটিক অ্যামিন করে, তাহলে এক্ষেত্রে দেখো অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক দুটো অ্যামিনই করছে, বাট প্রাইমারি। এবার সেকেন্ডারি অ্যামিনও করে, সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনও কিন্তু নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, বাট সেটা ডিফারেন্ট ম্যানারে, ডিফারেন্ট ওয়েতে করে, সেটা তোমাদের সিলেবাসে নেই। বাট যেটা সিলেবাসে আছে সেইটুকুই তোমরা জানো যে অ্যারোফ্যাটিক আর অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনস কিন্তু রিঅ্যাক্ট করে নাইট্রাস অ্যাসিডের সাথে। অ্যারোমেটিক অ্যামিন কি করে দেখো, নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে লো টেম্পারেচারে, যেটা হচ্ছে 273 থেকে 278 কেলভিন, মানে খুবই লো টেম্পারেচার, ডায়াজোনিয়াম সল্ট ফরমেশন করে। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস অফ কম্পাউন্ড, যেটা হচ্ছে বিভিন্ন অ্যারোমেটিক কম্পাউন্ডের সিনথেসিসে ইউজ হয়। দেখো অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড রিঅ্যাক্ট করেছে মানেই NaNO2HCl, যেটা লো টেম্পারেচারে হয়েছে 273 থেকে 278, যেখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বললাম না ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে, সাথে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে গেছে আমাদের NaCl+H2O। ওকে, তাহলে অ্যানিলিনের সাথে কিন্তু এখানে রিঅ্যাকশনটা হচ্ছে। এখানে কিন্তু আগেরটার মতন, যেরকম আগেরটাই আমরা পড়লাম যে নাইট্রোজেন গ্যাস লিবারেট করছে বা অ্যালকোহল লিবারেট করছে, সেটা কিন্তু প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন। আর যদি বলি প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন, তাহলে কিন্তু নাইট্রাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে একদম লো টেম্পারেচারে, ডায়াজোনিয়াম সল্ট ফরমেশন করে, সাথে বাই প্রোডাক্ট হিসেবে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার মলিকিউলস ফরমেশন হয়। তাহলে সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনও কিন্তু রিঅ্যাক্ট করে, বাট সেটা ডিফারেন্ট ম্যানারে করে। এই গেল আমাদের নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। নেক্সট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ অ্যারাইল সালফোনিল ক্লোরাইড। দেখো তাহলে প্রচুর রিঅ্যাকশন, তাহলে অর্গানিকের তোমরা হ্যালো অ্যালকেন, হ্যালোয়ারিন, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, বায়োমলিকিউলস, পলিমার, অ্যামিনস পড়া হচ্ছে তোমাদের। অ্যামিনটা কমপ্লিটও হয়ে যাবে,
আর একটা ক্লাসের মধ্যে। তাহলে দেখো অনলি 12 এর জন্য তোমাদের যে অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর রিয়াকশন তোমরা অলরেডি পড়ে ফেলেছো। তাহলে বুঝতেই পারছো যারা এখনো খাতায় কিন্তু নোট ডাউন করোনি তাদেরকে আবারও বলছি, খাতায় কিন্তু প্লিজ তোমরা নোট ডাউন করো, নইলে কিন্তু এই রিয়াকশন কখনোই তোমাদের মাথায় থাকবে না। এটা কখনোই মুখস্থ করে শুধু ভাবলে হয়তো এনসিইআরটি বই বা বোর্ড লেভেলের বই দেখে আমি তো মুখস্থ করে নেব আমার মনে থাকবে, একদমই না, এটা কখনোই মনে থাকবে না তোমার। যখন একটা চ্যাপ্টার যদি শুধু পড়ো হ্যাঁ মনে থাকতেই পারে, কিন্তু সেটা কিন্তু একদমই কোনো টেকনিক নয়। কোথা থেকে কি রিয়াকশন হচ্ছে, কি রিমুভ হচ্ছে, এই থিওরি গুলো ফার্স্টে জানতে হবে এবং সেগুলো আন্ডারলাইন করতে হবে, প্লাস নোট ডাউন করতে হবে, দেন রিয়াকশন করতে হবে। ঠিক আছে, নেম রিয়াকশন প্রচুর আছে, অলরেডি প্রচুর নেম রিয়াকশন পড়া হয়ে গেছে তোমাদের, তো সেইগুলো বুঝতেই পারছো। তাহলে এখানে আমরা দেখছি তাহলে অ্যারাইল সালফোনিল ক্লোরাইড, দেখো আর একটা নতুন রিয়াকশন পড়ছি, কত নতুন নতুন, প্রত্যেকটা রিয়াকশন কিন্তু আলাদা আলাদা রিয়াকশন। তাহলে সেখানে কি হচ্ছে দেখো, বেনজিন সালফোনিল ক্লোরাইড মানে হচ্ছে C6H5SO2Cl, এটা মনে রাখতে হবে, এর ফর্মুলাটাও মনে রাখতে হবে। C6H5 তো তোমরা বেনজিন জানো, আর সালফোনিল ক্লোরাইড হচ্ছে SO2Cl, সালফোনিল ক্লোরাইড যাকে বলে হিন্সবার্গ রিএজেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য। হিন্সবার্গ রিএজেন্ট ধরো দিয়ে দিল, তার বদলে তোমাকে এই C6H5SO2Cl, C6H5S4Cl এই ধরনের বিভিন্ন ধরনের ফর্মুলাস দিয়ে দিল, বা তোমাদের নাম দিয়েও বলে দিতে পারে, তাহলে কোনটা হিন্সবার্গ রিএজেন্ট সেটাও হতে পারে, অথবা রিয়াকশন থেকেও কোশ্চেন দিতে পারে। তাহলে প্রত্যেকটা রিয়াকশনই দেবে কোশ্চেনে, সেরকমও কিন্তু না। যেখানে ধরো এই বেয়ার্স রিএজেন্ট আছে, আরো অনেক রিএজেন্ট পড়েছো, তো সেই রিয়াকশন গুলো কিন্তু আরো বেশি বেশি করে ভালো করে নোট ডাউন করো। তাহলে হিন্সবার্গ রিএজেন্ট রিয়াক্ট করে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামিনের সাথে সালফোনামাইডস তৈরি করে। কি তৈরি করে? সালফোনামাইডস। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামিন রিয়াক্ট করে হিন্সবার্গ রিএজেন্টের সাথে, মানে বেনজিল সালফোনিল ক্লোরাইডের সাথে C6H5SO2Cl। ফার্স্ট এর রিয়াকশনটা দেখো, রিয়াকশন করা হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড প্রাইমারি অ্যামিনের সাথে এন ইথাইল বেনজিন সালফোনিল অ্যামাইড তৈরি করে। আর একটা এটা মনে রাখতে হবে তোমাদের, কি ফরমেশন করছে, কি ফরমেশন হচ্ছে সেটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে কিন্তু অ্যামাইড ফরমেশন হচ্ছে। কি ফরমেশন হচ্ছে? অ্যামাইড, ঠিক আছে, যেটা ক্ষারের মধ্যে সলিউবেল হয়। এন ইথাইল বেনজিন সালফোনামাইড যেটা ক্ষারে সলিউবেল হয়, সলিউবেল ইন অ্যালকালি। নেক্সট হচ্ছে পড়ব হাইড্রোজেন। এবার এখানে কি হয় বলতো, যেটা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন অ্যাটাচ হয়ে আছে সালফোনামাইডে, সেটা স্ট্রংলি অ্যাসিডিক হয়। কারণটা কি? কারণ ইলেকট্রন উইথড্রয়িং সালফোনিল গ্রুপ তো প্রেজেন্স আছে, সালফোনিল গ্রুপটা তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেটা খুবই স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং সালফোনিল গ্রুপ প্রেজেন্ট থাকার কারণেই এটা হয়। সালফোনিল গ্রুপ যেহেতু প্রেজেন্ট থাকে, তাই ওই সালফোনামাইড দের যে নাইট্রোজেন সাথে হাইড্রোজেন অ্যাটাচ হয়ে আছে সেটা স্ট্রংলি অ্যাসিডিক হয়। তাহলে হাইড্রোজেন অ্যাটাচ টু নাইট্রোজেন ইন সালফোনামাইড ইজ স্ট্রংলি অ্যাসিডিক ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং সালফোনিল গ্রুপ। সেই কারণেই কিন্তু এরা সলিউবেল ইন অ্যালকালি, অ্যাসিডিক হয়, নেচারে অ্যাসিডিক হওয়ার জন্যই এরা ক্ষারেতে দ্রবীভূত হতে পারে। যদি বেসিক হতো তাহলে কি হতো? হতো না, এরা কিন্তু নেচারের দিক থেকে অ্যাসিডিক হয়। সালফোনিল গ্রুপ যেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্ট থাকে, সেই কারণেই এরা অ্যালকালিতে সলিউবেল। এবার যদি বলি আমি সেকেন্ডারি অ্যামিনের কথা, ইন দ্য রিয়াকশন উইথ সেকেন্ডারি অ্যামিন NN ডাইইথাইল বেনজিন সালফোনামাইড ফরমেশন হয়। আগেরটায় যেমন N ইথাইল বেনজিন সালফোনামাইড, এটা তো সেকেন্ডারি অ্যামিন, তাই NN ডাইইথাইল বেনজিন সালফোনামাইড তৈরি হয়, সাথে HCl রিমুভ হয়ে যাচ্ছে, কারণ এখানে সেকেন্ডারি অ্যামিন দেখো CH2 গ্রুপ দুটো আছে, দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে গিয়ে, এখানে একটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে গিয়ে অ্যালকিল গ্রুপ দ্বারা। তাহলে বেনজিন সালফোনিল ক্লোরাইড মানে আমাদের
এই হিন্সবার্গ রিএজেন্টের সাথে প্রাইমারি অ্যামিন আর সেকেন্ডারি অ্যামিন রিঅ্যাকশন করলে কি হয় সেটা পড়লাম। তাহলে সিন্স NN ডাইইথাইল বেনজিন সালফোনামাইড এরা তো কন্টেন করে ডাজ নট কন্টেন এনি হাইড্রোজেন অ্যাটম যেটা নাইট্রোজেনের সাথে অ্যাটাচ হয়ে আছে। দেখো ডিরেক্ট অ্যাটাচ হয়ে আছে কি এইটাতে, যেমন প্রাইমারিতে দেখো N ইথাইল বেনজিন সালফোনামাইড একদম N এর সাথে H অ্যাটাচ হয়ে আছে, তার জন্য কি হচ্ছে অ্যাসিডিক হচ্ছে, স্ট্রংলি অ্যাসিডিক। বাট NN ডাইইথাইল বেনজিন সালফোনামাইডে কি কোথাও কি হাইড্রোজেন অ্যাড হয়ে আছে? না তো, কারণ এখানে দুটো হাইড্রোজেন তো রিপ্লেসই হয়ে গেছে, তাই না? রিপ্লেস হয়েই তো অ্যালকিল গ্রুপ বসেছে, তাই জন্য এটা অ্যাসিডিকও নয়, তাই অ্যালকালিতে ইনসলিউবল। ঠিক আছে, ইট ইজ নট অ্যাসিডিক, হেন্স ইনসলিউবল ইন অ্যালকালি। নেক্সট আছে টারসিয়ারি অ্যামিন। টারসিয়ারি অ্যামিন কিন্তু বেনজিন সালফোনিল ক্লোরাইডের সাথে রিঅ্যাক্ট করে না। তাহলে অ্যারাইল সালফোনিল ক্লোরাইড এর সাথে কিন্তু তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি অ্যামিনেরই রিঅ্যাকশন হয়, টারসিয়ারি অ্যামিন ডু নট রিঅ্যাক্ট। সেই কারণে দিস প্রপার্টি অফ অ্যামিন রিঅ্যাক্টিং উইথ বেনজিন সালফোনিল ক্লোরাইড ইন এ ডিফারেন্ট ম্যানার, যেটা ডিস্টিংশন অফ প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি, মানে টারসিয়ারি প্রাইমারি আর সেকেন্ডারি অ্যামিনের ডিস্টিংশন করতে ইউজ হতে পারে। এছাড়া মিক্সচার অফ অ্যামিন আমি সেপারেট করতে চাই, তাতেও ইউজ হতে পারে। এখনকার দিনে বেনজিন সালফোনিল ক্লোরাইড রিপ্লেসড হয় বাই প্যারাটলুইন সালফোনিল ক্লোরাইড দ্বারা। বেনজিন সালফোনিল ক্লোরাইডের পরিবর্তে কিন্তু প্যারাটলুইন সালফোনিল ক্লোরাইড ইউজ করা হয় এখন। আগে মেনলি মানে তোমার এই বেনজিন সালফোনিল ক্লোরাইডের হতো, বাট এখন কিন্তু প্যারাটলুইন সালফোনিল ক্লোরাইড এখনকার দিনে ইউজ করা হয়। নেক্সট কি আছে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। নেক্সট আছে আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, মানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। এখানে কি হয় দেখো, ম্যাক্সিমাম আমরা অলরেডি পড়েছি যে অ্যানিলিনের কিন্তু একটা রেজোনেন্স হাইব্রিড রয়েছে, 5টা রেজোনেন্স স্ট্রাকচারে, যেখানে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেনসিটি ইন দি স্ট্রাকচারটা কোথায় কোথায় হয় বলতো? অর্থো প্যারা পজিশন NH2 group to the ortho and para position to the NH2 group become centers of high electron density. সেখানে হাই ইলেকট্রন ডেনসিটি, তাই জন্য NH2 গ্রুপ হয়ে যায় অর্থো আর প্যারা ডিরেক্টিং, মানে NH2 গ্রুপের সাপেক্ষে অর্থো আর প্যারা অবস্থানে অধিক ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট একটা সেন্টার তৈরি হয়। NH2 মূলকের সাপেক্ষে অর্থো এবং প্যারা পজিশনে, অর্থ পজিশন কোনটা? এই যদি আমাদের বেনজিন বলয় হয়, এইটা হচ্ছে অর্থ পজিশন, আর এটা হচ্ছে প্যারা পজিশন, আর এটা হচ্ছে মেটা পজিশন। তাহলে অর্থ আর প্যারা পজিশনে কিন্তু হাই ইলেকট্রন ডেনসিটি বিশিষ্ট সেন্টার তৈরি হয়, তাই জন্য NH2 মূলক অর্থ আর প্যারা নির্দেশক, এবং এটা একটা পাওয়ারফুল অ্যাক্টিভেটিং গ্রুপ, খুবই শক্তিশালী গ্রুপ। যেখানে এবার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আমরা পড়বো, যেখানে ফার্স্টে পড়বো ব্রোমিনেশন। দেখো ব্রোমিনেশন কি বলছে, দেখো অ্যানিলিন রিঅ্যাক্ট করে ব্রোমিন ওয়াটারের সাথে, রিঅ্যাক্ট করে রুম টেম্পারেচারে একটা 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিনের হোয়াইট প্রেসিপিটেট পড়ে। এটা হচ্ছে, এর নাম হচ্ছে ব্রোমিনেশন। কি হচ্ছে? অ্যানিলিন রিঅ্যাক্ট করছে ব্রোমিন ওয়াটারের সাথে রুম টেম্পারেচারে, কি দিচ্ছে? 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, এর হোয়াইট প্রেসিপিটেট পড়ে, এটার হোয়াইট প্রেসিপিটেট পড়ে। ঠিক আছে, পিপিটি হচ্ছে প্রেসিপিটেট। এবার মেন প্রবলেম এনকাউন্টার্ড during electrophilic substitution reaction of the aromatic amine is that of their very high reactivity. Aromatic amine কিন্তু very highly reactive হয়, সেটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের প্রবলেম হয়। সাবস্টিটিউশন টেন্ডস টু অকার অর্থো প্যারা পজিশন। If we have to prepare monosubstituted aniline যদি তৈরি করতে চাই, how can the activating effect NH2 group be control? কিভাবে কন্ট্রোল করব যদি আমি monosubstituted aniline ডেরিভেটিভ তৈরি করতে চাই? This can be done by protecting NH2 group by acetylation with acetic anhydride. Acetic anhydride দ্বারা যদি acetylation করি,
then carrying out the desired substitution followed by hydrolysis of the substituted amide to substituted amine. কি বলছে, অ্যারোমেটিক অ্যামিনে ইলেকট্রোফিলিক মানে ইলেকট্রন সন্ধানী প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করার প্রধান সমস্যা এরা হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ। সেই কারণে এবার সেটা অর্থ বা প্যারা পজিশনে হতে পারে সাবস্টিটিউশন। যদি আমি মোনো সাবস্টিটিউটেড অ্যানিলিন অনলি অর্থ পজিশনে বা অনলি প্যারা পজিশনে চাইছি, তাহলে কিভাবে আমরা NH2 গ্রুপটার রিঅ্যাক্টিভিটিটাকে কন্ট্রোলে আনবো? এটা কন্ট্রোল করতে পারি আমরা যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দ্বারা রিঅ্যাক্ট করাই, অ্যাসিটাইলেশন করাই, তারপর হাইড্রোলাইসিস করে অ্যামাইড হয়ে সেখান থেকে সাবস্টিটিউটেড অ্যামিন তৈরি হয়। দেখে নাও আমাদের সেই রিঅ্যাকশন যার মাধ্যমে আমরা এই NH2 গ্রুপটাকে কন্ট্রোলে আনতে পারবো। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের প্রেজেন্সে, পিরিডিনের প্রেজেন্সে প্রথমে N ফিনাইল ইথানামাইড তৈরি হয়েছে, অলরেডি রিঅ্যাকশনটা পড়েছি। তারপর তুমি ব্রোমিন দাও আর CH3COH দাও, দেখো মেজর প্রোডাক্ট হিসেবে প্যারা পজিশনে তৈরি হয়ে গেছে। হাইড্রোলাইসিস করে প্রথমে অ্যামাইড তৈরি হলো, সাবস্টিটিউটেড অ্যামাইড তৈরি হয়েছে। অ্যানিলিন থেকে ফার্স্টেও অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে তো অ্যামাইড তৈরি হয়, তারপরে কি করব আমরা, যেহেতু সাবস্টিটিউটেড অ্যামাইড তৈরি হয়েছে এবং ব্রোমিনটা অনলি বসেছে আমাদের প্যারা পজিশনে, আমরা মোনো সাবস্টিটিউটেড অ্যামিন তৈরি করতে চাইছি। তারপর কি হলো না, ওই হাইড্রোলাইসিস করা হলো, করে তৈরি করা হলো সাবস্টিটিউটেড অ্যামিন 4-ব্রোমো অ্যানিলিন। ওকে, এই হচ্ছে আমাদের ব্রোমিনেশন। আর এখানে যেটা বলছে লোন পেয়ার অফ দ্য ইলেকট্রন অন নাইট্রোজেন অফ অ্যাসিটাইলাইট তো ইন্টারঅ্যাক্ট করে অক্সিজেনের সাথে, যেহেতু তোমার অ্যাসিটাইলাইট তো ইন্টারঅ্যাক্ট করছে অক্সিজেনের অ্যাটমে ডিউ টু রেজোনেন্সের কারণে, লোন পেয়ার সেই জন্যই আছে, ইন্টারঅ্যাকশনে অংশগ্রহণ করছে। এই লোন পেয়ার অফ ইলেকট্রনস অন নাইট্রোজেন less available for donation to benzene ring by resonance, এই নাইট্রোজেনের নিঃসঙ্গ যে ইলেকট্রন জোড় মানে রেজোনেন্সের দ্বারা বেনজিন বলয় প্রদান করার প্রবণতাটা কম হয়, তাই জন্য এই অ্যাক্টিভেটিং এফেক্ট অফ দা NHCOCH3 মানে আমাদের অ্যামাইড যেটা তৈরি হচ্ছে সেটা অ্যামিনো গ্রুপের থেকে কম হয়, তার প্রভাবটা, তার সক্রিয়তার প্রভাব। এইভাবে আমরা NH2 গ্রুপটাকে কন্ট্রোলে আনতে পারি। তাহলে এই আমরা পড়লাম কি, ব্রোমিনেশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ব্রোমিনেশনের কথা আমরা পড়লাম। নেক্সট পড়ছি নাইট্রেশন। ডিরেক্ট নাইট্রেশন করো অ্যানিলিনের, এরা কিন্তু তোমার অক্সিডেশন প্রোডাক্ট হিসেবে নাইট্রো ডেরিভেটিভস দেবে। দেখো 51% প্যারা পজিশনে, 47% মেটা পজিশনে, 2% অর্থ পজিশনে। তাহলে স্ট্রংলি অ্যাসিডিক মিডিয়ামে অ্যানিলিন প্রোটনেটেড হয়ে ফর্ম করছে অ্যানিলিয়াম আয়ন, যেটা মেটা ডিরেক্টিং হয়। দ্যাট ইজ ওয়াই besides the ortho or para derivative, significant amount of meta derivative is also formed, কারণ মেটা ডিরেক্টিং হয়, অ্যানিলিন প্রোটনেটেড হয়ে অ্যানিলিয়াম আয়ন তৈরি করে যেটা মেটা ডিরেক্টিং, সেই কারণে অর্থো প্যারা ডেরিভেটিভ ছাড়াও সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে মেটা ডেরিভেটিভ ফরমেশন হয়। তাহলে বাই প্রোটেক্টিং এখানেও যদি আমি NH2, এখানে তো তিনটেই তৈরি হয়ে গেছে অর্থো প্যারা মেটা পজিশনে, শুধু যদি আমি প্যারা পজিশনে তৈরি করতে চাই মেজর প্রোডাক্ট হিসেবে, তাহলে আমাকে অ্যাসিটাইলেশন করতে হবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দ্বারা। সেম ভাবে, ঠিক আছে, দেখো এখানে সেম ভাবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড পিরিডিনের প্রেজেন্সে ফার্স্টে অ্যাসিটেনালাইট তৈরি হলো, তারপরে আমাদের HNO3 H2SO4 288 কেলভিন টেম্পারেচারে প্রেজেন্সে প্যারা নাইট্রো অ্যাসিটেনাইড তৈরি হলো, প্যারা নাইট্রো অ্যাসিটেনালাইট তৈরি হলো, সেখান থেকে ওর কথা অ্যামাইড তৈরি হয়েছে, অ্যামাইড তৈরি হওয়ার পর হাইড্রোলাইসিস করলাম, সেখান থেকে অ্যামিন পেয়ে গেলাম, প্যারা নাইট্রো অ্যানিলিন পেয়ে গেলাম। ঠিক আছে, সাবস্টিটিউটেড অ্যামাইড পেলাম, তারপর সাবস্টিটিউটেড অ্যামিন পেয়ে গেলাম। একইভাবে ব্রোমিনেশন নাইট্রেশনে একইভাবে কিন্তু আমরা NH2 গ্রুপকে প্রোটেকশন দিচ্ছি। নেক্সট তোমাদের যেটা আছে সালফোনেশন, অ্যানিলিন রিঅ্যাক্ট করছে উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট ফরমেশন করে, অন হিটিং উইথ সালফিউরিক অ্যাসিড 453 থেকে 473 কেলভিন টেম্পারেচারে প্রডিউস করে প্যারা অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। দেখছো কত বড় বড় সব নাম। তারপর সালফানেলিক অ্যাসিড যেটা নামে পরিচিত, প্যারা অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিডটাই কমনলি নোন অ্যাজ
sulfanilic acid as the major product, as the major product। তাহলে দেখো এই হচ্ছে অ্যানিলিন, যার সাথে রিঅ্যাক্ট হচ্ছে H2SO4, কনসেন্ট্রেটেড, অবশ্যই কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করছে, অ্যানিলিনিয়াম হাইড্রোজেন সালফেট তৈরি করেছে। তারপর 453 থেকে 473 কেলভিন টেম্পারেচারে সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি তুমি আবার H2SO4 দাও, হিট করো, তাহলে সালফানিলিক অ্যাসিড তৈরি হবে, SO3H গ্রুপ, সালফানিলিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, যেটাকে আমরা প্যারা অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিডও বলতে পারি। এটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। অ্যানিলিন কিন্তু ডাজ নট আন্ডারগো ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন, সেই জন্য অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন তো হয় না, অ্যাসিটাইলেশন অ্যানিলিনের আমরা প্রাইমারি অ্যামিনের করেছি, তো অ্যানিলিনের কিন্তু হয় না, কারণ সল্ট ফরমেশন করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে। লিউইস অ্যাসিড এটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়। Due to this, nitrogen of the aniline acquire করে positive charge and act as a strong deactivating group for further reaction। কি বলছে, ক্যাটালিস্ট হিসেবে ব্যবহৃত যে লিউইস অ্যাসিড, সেটা তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে সল্ট তৈরি করার কারণে অ্যানিলিন কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয় লিউইস অ্যাসিড, সেটা সল্ট তৈরি, তার সাথে সল্ট তৈরি করে অ্যানিলিন। তাই জন্য ফ্রিডেল-ক্রাফটস বিক্রিয়া মানে হচ্ছে অ্যালকাইলেশন বা অ্যাসিডাইলেশন, এটাকেই তো ফ্রিডেল-ক্রাফট রিঅ্যাকশন বলে, তো সেটাতে পার্টিসিপেট করে না। এই কারণেই অ্যানিলিনের যে নাইট্রোজেন অ্যাটমটা সেটা পজিটিভ চার্জ বিশিষ্ট হয়। তাই পরবর্তী ক্ষেত্রে এটা একটা কি বলে স্ট্রং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হিসেবে কাজ করে। ব্যাস, এই হচ্ছে আজকের জন্য আমাদের একদম পুরো অ্যামিনের রিঅ্যাকশন, কেমিক্যাল রিঅ্যাকশন পার্টটা হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, কেমিক্যাল রিঅ্যাকশন পার্টটা খুব 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 ভালো করে পড়ে নাও। কেমিক্যাল রিঅ্যাকশনের পার্ট খুব ভালো করে মন দিয়ে পড়ে নাও, ভালো করে একটা নোটস বানিয়ে ফেলো, খুব ভালো করে রিঅ্যাকশন গুলো বুঝে নাও। একবার না বুঝলে ক্লাসটা বারবার দেখো, এনসিইআরটিটা বারবার রিড করো, তাহলেই দেখবে সবটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলেই কিন্তু আর কোথাও ডাউট থাকবে না। ঠিক আছে, তাহলে ডায়াজোনিয়াম সল্টটা একদিনের ক্লাস, সেটা আমি একটা এক্সট্রা ক্লাসে তোমাদের পড়িয়ে দেবো, সেটা জানিয়ে দেবো সেই ক্লাসটা কবে আছে। ঠিক আছে, ক্লাসটা কবে আছে তোমাদের আমি জানিয়ে দেবো। আপাতত অ্যামিনটা তোমাদের এই চ্যাপ্টারে দুটো পার্ট আছে, তো চ্যাপ্টারটা হচ্ছে যে অর্গানিক কম্পাউন্ড যারা নাইট্রোজেন কন্টেন্ট করে, তাহলে অ্যানিলিন নাইট্রোজেন কন্টেন্ট করে, ডায়াজোনিয়াম সল্ট সেও নাইট্রোজেন কন্টেন্ট করে, যার জেনারেল ফর্মুলা হচ্ছে Rn2+Cl-, যে নাইট্রোজেন কন্টেন্ট করে। তো এই যে ডায়াজোনিয়াম সল্ট আর দুটো পার্ট ছিল, অ্যামিন পার্টটা আর ডায়াজোনিয়াম সল্ট, তো অ্যামিনটা আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেল, সেটা তোমরা খুব ভালো করে পড়ো, একদম রেডি করে নাও অ্যামিন পার্টটা। নেক্সট ডায়াজোনিয়াম সল্টটাও তোমাদেরও পড়তে একদিন লাগবে আর আমারও পড়াতে একদিন টাইম লাগবে। ওকে, তাহলে চলো, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, সবাই মন দিয়ে পড়াশোনা করো আর এমসিকিউ প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো যারা এই ইয়ারে এনইটি এক্সাম দিতে চলেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বাই।